আসসালামু আলাইকুম। আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। আমাদের আজকের আলোচ্য বিষয় গতি। তো প্রথমে আমরা জানব গতি এবং স্থিতি বিষয়গুলো কি। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি স্থিতি সংজ্ঞাটা লিখে রাখছি। স্থিতি হচ্ছে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে। আর বস্তুর এই অবস্থার অপরিবর্তিত থাকাকে বলা হবে স্থিতি। তাহলে স্থিতিটা মেন হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে না, যদি না ঘটে ওই বস্তুটাকে বলা হবে স্থিতিশীল বা স্থির বস্তু, আর তার অবস্থাটাই হচ্ছে স্থিতি। একইভাবে আমরা গতির সংজ্ঞা বলতে পারি, সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন ওই ধরনের ওই বস্তুটাকে বলা হবে গতিশীল বস্তু, আর বস্তুর এই অবস্থাটাকে বলা হবে গতি। এখন তাহলে তোমরা আশা করে স্থিতি এবং গতি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা জানব প্রসঙ্গ বস্তু কি। প্রসঙ্গ বস্তু হচ্ছে যার সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল তা নির্ধারণ করা হয়, সেই বস্তুটাই হচ্ছে প্রসঙ্গ বস্তু। যেমন চলন্ত ট্রেনের কামরায় দুই বন্ধু মুখোমুখি বসে আছে। তোমরা দুই বন্ধু বসে আছো, তো তোমাদের দুইজনে একজনের সাপেক্ষে আরেকজনকে মনে হবে সেই স্থির, তাহলে তোমার সাপেক্ষে ও হচ্ছে স্থির, তাহলে তুমি হচ্ছে প্রসঙ্গ বস্তু। আবার ট্রেনের কামরার বাইরে দাঁড়ানো একজন ব্যক্তি, সে তার কাছে তোমাদেরকে গতিশীল মনে হবে, তাহলে সে হচ্ছে প্রসঙ্গ বস্তু। তাহলে আমরা বললাম যার সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল না গতিশীল তা জানা যায়, ওই বস্তুটাই হচ্ছে প্রসঙ্গ বস্তু। এরপরে আমরা জানবো পরম স্থিতি। পরম স্থিতিটা হচ্ছে প্রসঙ্গ বস্তু যদি প্রকৃত পক্ষে স্থির থাকে, তাহলে প্রকৃত পক্ষে স্থির হতে হবে। যে কোনো প্রসঙ্গ যেভাবে আমরা ধরি সে সবসময় স্থির থাকবে, তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থির রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির, আর এই ধরনের অবস্থাকে বলা হয় পরম স্থিতি। তাহলে পরম স্থিতি তোমরা বুঝতে পারছো। একই রকম ভাবে পরম গতি হচ্ছে পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে পরম গতি বলে। এখন আমাদের এই চ্যাপ্টারে একটা কোশ্চেন আসে প্রায় এরকম যে এই পৃথিবীতে সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোন স্থিতি বা গতি পরম নয়, ব্যাখ্যা করা। তো এটার অ্যান্সারটা হচ্ছে এই পৃথিবীতে এমন কোনো বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। যেমন পৃথিবী সূর্যের চারদিকে প্রতিনিয়ত ঘুরতেছে, আর সূর্য তার গ্রহ নিয়ে ছায়াপথে ঘুরতেছে। এখন দেখো, তার মানে আমরা প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তু পাবো না, কারণ একজনকে স্থির মনে হলে আরেকজনের সাপেক্ষে সে কিন্তু গতিশীল, অর্থাৎ আবার গতিশীল কোনো বস্তু আরেকজনের সাপেক্ষে স্থিতিশীল। এই জন্য যেহেতু
কোনো বস্তুকে স্থিতিশীল নাকি গতিশীল তা আপাত দৃষ্টির হিসাব করা হয়। এই কারণে প্রকৃতপক্ষে কোনো স্থিতি বা গতি পরম বা পরম হতে পারে না, কারণ পরম হতে হলে সবার দৃষ্টিতে তাকে স্থির হতে হবে, তখনই সে পরম স্থিতি হবে। অথবা সবার দৃষ্টিতে আমি যদি প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করবো সে গতিশীল হবে বা আবার স্থিতিশীল হয়ে যাবে, এমন হওয়া যাবে না। প্রসঙ্গ কাঠামো বস্তু চেঞ্জ করলেও সে সবসময় স্থির থাকতে হবে। যদি এমনই হয় তখনই বলা যাবে যে সেটা হচ্ছে পরম স্থিতি বা পরম গতি। কিন্তু যেহেতু পৃথিবীতে এমন কোনো বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির, এই কারণে আমরা বলতে পারি এই পৃথিবীতে সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোন স্থিতি বা গতি পরম নয়। এবার আমরা আমাদের পরবর্তী টপিক স্যার। এবার আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি নিয়ে। তো তোমরা আমাদের গতি বিভিন্ন প্রকারের গতি আছে, তোমার রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, এছাড়া হচ্ছে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। তো আমি এখন পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি নিয়ে আলোচনা করব, কারণ ওইগুলা রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি এগুলো মোটামুটি ইজি আছে, তোমরা এগুলো বুঝতে পারবা। এখন পর্যাবৃত্ত গতি হচ্ছে কি? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুর সেই গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। তাহলে আমি বললাম একটা নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেমন আমরা বলতে পারি বৈদ্যুতিক পাখার গতি। দেখো বৈদ্যুতিক পাখা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে এবং এই যে তাদের যে ডানাগুলা সেগুলো নির্দিষ্ট সময় পর একই দিক থেকে বারবার অতিক্রম করে। তাই বৈদ্যুতিক পাখার গতিটা হচ্ছে একটি পর্যাবৃত্ত গতি। এছাড়াও আমরা বলতে পারি সূর্যের চারদিকে পৃথিবীর গতি, কারণ পৃথিবীটাও সূর্যের চারদিকে 365 দিনে একবার একই দিক থেকে বারবার ঘুরতে থাকবে, তারা অতিক্রম করবে, এই কারণে এটা একটা পর্যাবৃত্ত গতি। এছাড়াও আমরা বলতে পারি যেমন ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটাও দেখো একটা নির্দিষ্ট দিকে ঘুরবে এবং একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পরে অতিক্রম করবে। তাহলে যদি কোনো গতিশীল বস্তু যদি তার গতি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট দিকে অতিক্রম করে, তাহলে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এবার আমরা জানবো স্পন্দন গতিটা কি। স্পন্দন গতি হচ্ছে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময় কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় পর্যায়কালের বিপরীত দিকে অতিক্রম করে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। এখন পর্যায়কাল বলতে কি বোঝায়? অর্থাৎ বস্তুটি যেমন আমাদের যদি ঘড়ির কাঁটা পুরো 12টা থেকে শুরু করে আবার 12টা গিয়ে আসবে, টোটাল তার যে ঘুরবে এটাই তার পর্যায়কাল। তো আমরা স্পন্দন গতিতে আমরা উদাহরণ দিতে পারি, যেমন দোলনার গতি। দেখো আমরা যখন দোলনায় দোল খাই তখন এটা যখন আমরা ধাক্কা দিই, এটা একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট জায়গায় যায়, অর্ধেক আবার জায়গায় এসে আবার উল্টো দিকে অর্ধেক যায়, অর্থাৎ তার দুটো মিল হচ্ছে পর্যায়কাল। তার পর্যায়কালে অর্ধেক সময় সে একদিকে থাকে আর বাকি অর্ধেক সময় সে তার বিপরীত দিকে থাকে। তাহলে বস্তুর এই ধরনের গতিটা হচ্ছে স্পন্দন গতি। এটার আরো উদাহরণ আছে, যেমন সরল দোলকের গতি, তারপর পেন্ডুলাম, ওই যে ঘড়ির নিচে একটা কাঁটা দেখবা, সেগুলো একই রকম ভাবে ঘুরে। তাহলে আমাদের পরীক্ষা আসে যেরকম, যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি একটি পর্যাবৃত্ত গতি, সেটা ব্যাখ্যা করো। তো এরকম কোশ্চেন আসলে তুমি আগে পর্যাবৃত্ত গতি সংজ্ঞা দিয়ে দিবা,
তারপর বলবা যেহেতু পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার করে এবং একটা নির্দিষ্ট বিন্দু একই নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করে, তাই তার গতিটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি। একইভাবে বৈদ্যুতিক পাখার গতি বলতে পারো, ঘড়ির কাঁটার গতি বলতে পারো। আবার আসতে পারে সরল দোলকের গতি একটি স্পন্দন গতি। তোমরা একইভাবে আনসারটা দিবা। তো আমরা পরবর্তী টপিকে যাব। এবার আমরা জানবো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে। স্কেলার রাশির সঙ্গে হচ্ছে যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা হয় কিন্তু দিক নির্দেশনের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন আমরা বললাম দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, এইসব বিষয়গুলোর জন্য শুধু মানটা লাগলেই হবে। যেমন আমি বললাম যে একটা রুমের কতটুকু দৈর্ঘ্য, তাহলে এখানে কোন দিকের আমার প্রয়োজন না। আমি যদি মানটা বলি যে এত দৈর্ঘ্যের একটি আয়তাকার কক্ষ বা বর্গাকার কক্ষ, তাহলে আমরা স্পেসিফিক বুঝতে পারি। যেহেতু দৈর্ঘ্যের জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মান হলেই হয়, তাই দৈর্ঘ্য হচ্ছে একটি স্কেলার রাশি। একইভাবে ভরের জন্য আমি বললাম একটা এই বস্তুটির ভর কত, তখন আমরা বললি এত গ্রাম বা এত কেজি, সেই ক্ষেত্রে আমার দিকের কোনো প্রয়োজন হয় না। তার মানে এদের স্কেলার রাশিগুলোকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাই এরা হচ্ছে সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, আমাদের আরো শক্তি, সময়। এখন আসো ভেক্টর রাশি কি। যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন আমরা বললাম সরল, বেগ, ত্বরণ। তো সরণটা কিভাবে আমরা বুঝবো যে এটা আসলে মানের প্রয়োজন হয়? সরণ কিন্তু সঙ্গে হচ্ছে নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট দিক থাকবে, বস্তুর অবস্থানের পরিবর্তনটা হচ্ছে সরণ। তা আমাকে এখানে বলে দিতেই হবে যে একটি বস্তু 10 মিটার পূর্ব দিকে যাচ্ছে, যদি আমি এরকম বলি সেটা হচ্ছে সরণ। দিকটা স্পেসিফিক থাকতে হবে, মানটা স্পেসিফিক থাকতে হবে। তার মানে সরণ জানার জন্য দিকেরও প্রয়োজন হয়, মানেরও প্রয়োজন হয়, তাই সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এছাড়া হচ্ছে বেগ। বেগ মানে কাকে বলে আমরা জানি? বেগ মানে হচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হার, সেটা হচ্ছে বেগ। তার মানে হচ্ছে এক্ষেত্রেও বেগের একটা দিক থাকবে। আমরা বলি কোনো বস্তু এত বেগে এদিকে চলতেছে, সামনের দিকে বা পিছনের দিকে, এটা বলা হয়। তাই বেগটাও হচ্ছে একটি ভেক্টর রাশি। আবার ত্বরণ মানে হচ্ছে কি? সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার। কারণ ত্বরণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বেগ বৃদ্ধি বলতে হয়, বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। তো যেহেতু ত্বরণটা বেগের উপর নির্ভরশীল, যেহেতু বেগটা ভেক্টর রাশি ছিল, তাহলে অবশ্যই ত্বরণটাও ভেক্টর রাশি হবে। তাহলে আশা করি তোমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি বুঝতে পারছো। এবার আমরা আমাদের পরবর্তী টপিকে যাব। এখন আমরা ফিজিক্সের আরো কিছু নতুন টপিক জানবো। যেমন বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু সংজ্ঞা লিখলাম: দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ। আমি এগুলো নিয়ে একটু আলোচনা করব। দূরত্ব হচ্ছে কি? দূরত্ব হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হবে দূরত্ব।
আর সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনটা হচ্ছে সরণ। এখানে দূরত্ব কিন্তু স্কেলার রাশি, কিন্তু আমাদের সরণ হচ্ছে ভেক্টর রাশি। কারণ সরণের ক্ষেত্রে স্পেসিফিক দিকের প্রয়োজন হয়, মানেরও প্রয়োজন হয়, কিন্তু দূরত্বতে দিকের প্রয়োজন হয় না, শুধু মান হলেই চলে। যেমন আমি বলতে পারি যে আমি বললাম যে সুজন স্কুলের গেট থেকে 10 মিটার দূরে আছে। আমি কিন্তু এক্ষেত্রে কোনো মান বলি নেই, সেটা পূর্ব পশ্চিম দিক বলে নেই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকই হতে পারে, তাই সেটাই হচ্ছে দূরত্ব। আর যদি বলি সুজন স্কুলের গেট থেকে 10 মিটার পূর্ব দিকে আছে, এখানে যেহেতু স্পেসিফিক আমি দিকটা বলছি, সেটাই হচ্ছে সরণ। এবার আসো দ্রুতি জিনিসটা কি। দ্রুতিটা হচ্ছে নির্ভর করছে দূরত্বের সাথে। দ্রুতির সময় আমি বলতে পারি সময়ের সাথে সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনকে বলা হবে দ্রুতি। আবার একই রকম বেগটা নির্ভর করবে সরণের উপর। সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনটা হচ্ছে বেগ। তাহলে যেহেতু দ্রুতিটা হচ্ছে দূরত্বের সাথে একটা স্কেলার রাশির উপর নির্ভর করতেছে, তাই সেও স্কেলার। আর বেগটা হচ্ছে ভেক্টর রাশির উপর নির্ভর করতেছে, তাই বেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আমাদের দ্রুতিতে আবার আছে যেমন গড় দ্রুতি। গড় দ্রুতি হচ্ছে মানে সময়ের সাথে সাথে কোনো বস্তু মোট দূরত্বের হার বা পরিবর্তনের হার, যেটা সেটা হচ্ছে গড় দ্রুতি। এছাড়াও আমাদের আরো একটা দ্রুতি আছে, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক আমরা বলি যে কোনো একটা জিনিস তাৎক্ষণিকভাবে করো, এই কাজটা তাৎক্ষণিক করো, অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো বস্তুর যে কোনো মুহূর্তের দ্রুতিটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। কোনো বস্তু যে কোনো মুহূর্তের দ্রুতি, তাহলে সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এখন আমি দ্রুতি এবং একটু বেগ নিয়ে কথা বলি। তো আমরা জানি তাহলে দ্রুতিকে আমরা লিখতে পারবো কি, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। আর বেগ মানে আমি লিখতে পারি সরণ বাই সময়। তো আমরা যদি এগুলোর একক বের করতে যাই, যেমন আমাদের দূরত্ব বা সময়, এগুলোর একক হচ্ছে দুজনের ক্ষেত্রে একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, আর আমরা এককটা লিখতে পারি মিটার পার সেকেন্ড। এই কারণে মূলত বেগের একক লিখা হয় মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে একক। আর মাত্রার ক্ষেত্রে আমরা কি লিখবো, যেমন মাত্রা কিভাবে বের করবো, মাত্রার ক্ষেত্রে আমরা লিখবো যেমন দূরত্ব বা দৈর্ঘ্য, যেটা এরকম বুঝে আমরা লেন্থ, বুঝছে ওদের ইংরেজি নামগুলো থেকে আমাদের সেই ক্ষেত্রে মানগুলো নেওয়া হয়। তো আমরা যেমন দূরত্ব বা সরণ, এই ক্ষেত্রে আমরা এল নিব তার মাত্রা, আর সময় হচ্ছে টাইম, তাহলে টি, তাহলে এই ক্ষেত্রে মাত্রাটা হবে এল টি ইনভার্স। তাও আমাদের পরীক্ষায় প্রায় আসে যে বিভিন্ন বা একক মানগুলো বলে, বেগ ত্বরণ এগুলো বলে তাদের একক কি মাত্রা কি, এমসিকিউতে প্রায় আসে। তো তোমরা এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারলে মাত্রা একক আশা করি ক্লিয়ার হবে। আর ফিজিক্সের ক্ষেত্রে আমাদের অঙ্ক করতে গেলে অবশ্যই এককের খুবই প্রয়োজন, কারণ একক ছাড়া তো ভালো তুমি ম্যাথটা সঠিকই হবে না। কারণ আমরা কোনটা জিনিস কি বোঝাচ্ছি, আমরা অনেকে কিন্তু ম্যাথ করি কিন্তু এককগুলো লিখি না, অবশ্যই আমাদেরকে একক মেনটেন করতে হবে। তো আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত জানবো এই চ্যাপ্টার সম্পর্কে। আজকে এই পর্যন্তই থাকুক, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।